আমি কোন কাজ করলে মরে যাওয়ার সময় আমি খুব শান্তি পাবো। এবং ৩ টি জিনিস তাদের মধ্যে ঢুকাতে হবে। এক হচ্ছে ন্যায়পরায়ণতা, ২ নম্বর হচ্ছে সৃষ্টিশীলতা, ৩ নম্বর হচ্ছে সাহস। লিডারদের এরকম ৫ টা স্তর চিন্তা করা হয়। লেভেল 5 মানে সর্বোচ্চ লিডার্স। তো যে গবেষণাগুলো হয়েছে লেভেল 5 লিডার্সদের মধ্যে হোয়াট আর দ্য কমন ট্রেটস যেটা তাদেরকে ওরকম বড় লিডার বানায়? খুব ইন্টারেস্টিংলি সবচেয়ে কমন ট্রেট ছিল বিনয়। হোয়াট উইল আই বি রিমেম্বার্ড ফর? আমার কোন কাজটির জন্য মানুষ আমাকে স্মরণ করবে? তার জন্য যে ২ টা বিশেষণ সবচেয়ে কমন, একটা মিসাইল ম্যান, একটা হচ্ছে পিপলস প্রেসিডেন্ট। এপিজে আব্দুল কালামের যে টোটাল লাইফটা, এখানে কি সব জায়গাটাই এরকম দ্বৈততার সমন্বয়? যে তরুণরা ভাববে তারা প্রথমে পরিবারকে, সমাজকে, জাতিকে এবং পৃথিবীকে কি দিতে পারে। হোয়াট ক্যান আই গিভ? আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বই কথার নতুন এপিসোড নিয়ে আমি হাজির হয়েছি। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে যিনি আছেন, ওনার পোশাকি নাম সৈয়দ মোহাম্মদ আবু দাউদ। একটু দেখে পড়তে হলো কারণ আমরা ওনাকে অন্য একটা নামে চিনি, বাদল সৈয়দ। তো বাদল সৈয়দ ভাইয়ের যদি আমরা প্রফেশনাল পরিচয় বলি তাহলে হচ্ছে এনবিআর, বাংলাদেশ যেটা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, এবং রেভিনিউ সেটার চেয়ারম্যানের পরে যে মেম্বার, সেই মেম্বারদের একজন হচ্ছেন উনি। সো বুঝতেই পারছেন অনেক গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে উনি আছেন। এটা যেমন একটা পরিচয়। আরেকটা পরিচয়, আপনারা সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনারা ডেফিনিটলি ওনাকে চেনেন। পে ইট ফরওয়ার্ড এই নামের যে মুভমেন্ট এবং যেটার আন্ডারে বেশ কিছু সুন্দর সুন্দর সামাজিক কাজ পরিচালিত হয়, সেটার উনি উদ্যোক্তা এবং মূল কাণ্ডারি বলা যেতে পারে। আর আরেকটা পরিচয় আছে। আরেকটা পরিচয়ে যাওয়ার আগে আমি একটা ছোট্ট কুইজ আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই। কুইজটা হলো, আমরা সমরেশ মজুমদার, ওনার নাম আমরা মোটামুটি সবাই জানি, অ্যাটলিস্ট বইয়ের জগতের লোক ওনার নাম না জানার তো কোনো প্রশ্নই আসে না। সমরেশ মজুমদার একবার একজন লেখক সম্পর্কে বলেছেন, সমরেশ মজুমদারের কোটেশনটা আমি পড়ে শোনাই, যে তার লেখা আমাকে মন্ত্রমুগ্ধের মতো টেনেছে। তার লেখার ক্ষমতা খুবই শক্তিশালী, বিষয়ের ভিন্নতা পাঠককে ঘোরের মধ্যে টেনে নিয়ে যাওয়া, এসব বিষয়ে তার মুনশিয়ানা উল্লেখ করার মতো, এক কথায় অপূর্ব। সমরেশ মজুমদার কোন লেখককে নিয়ে এরকম একটা মন্তব্য করলেন যে যার লেখা মন্ত্রমুগ্ধের মতো ওনাকে টেনেছে? ক্যান ইউ গেস? সেই মানুষটা সামনে বসে আছেন, বাদল স্যার। ইন্টারেস্টিংলি আমি যখন বাদল ভাইয়ের সাথে আমার পরিচয় যখন হয় বেশ কয়েক বছর আগে, তো আমি তখনও ওনার সম্পর্কে এত বিস্তারিত জানতাম না। আমি শুনলাম যে ট্যাক্সের একজন অফিসার, সাথে বই লেখেন। তো আমি ধরে নিলাম নর্মালি এরকম প্রবণতা দেখতে পাওয়া যায়, বিভিন্ন জন যাতে ওঠার জন্য একটু বইটই লেখেন, সরকারি অফিসারদের ভিতরে অনেকেরই প্রবণতা আছে। আমি মোটামুটি এরকমই কিছু একটা ধরে নিয়েছি। বাট আমি বইয়ের কয়েক পাতা উল্টানোর সাথে সাথে দেখলাম না, কমপ্লিটলি আমি এমন একজনের সন্ধান পেলাম যার লেখা সম্পর্কে আসলে কি মন্তব্য করা উচিত সেটা অলরেডি আপনারা সমরেশ মজুমদারের মুখ থেকে শুনেছেন। তো আমি ভূমিকা আর বাড়াবো না। আমরা খুবই অনার্ড যে আজকে বাদল ভাই আমাদের সাথে আছেন। কেমন আছেন আপনি? ভালো আছি। আমিও খুব সম্মানিত বোধ করছি আপনারা আমাকে ডাকাতে। রকমারি প্রতিষ্ঠান হিসেবে আমার খুব প্রিয়, ব্যক্তি হিসেবে আপনি আমার খুব প্রিয়। তো আপনার সাথে কথা বলতে পেরে এবং সাথে আমার অন্যান্য রকমারির বন্ধুরা যারা আছেন আমাদের সাথে, আমার খুব ভালো লাগছে। না, আলহামদুলিল্লাহ, ইটস এ প্লেজার। সো আমরা মূল আলোচনার দিকে এখন যাব, অবশ্যই। যেহেতু বই নিয়ে কথা। তো আমাদের দর্শকরা অলরেডি জানেন যে আমরা বই নিয়ে যখন কথা বলি তখন আমাদের গেস্ট এমন একটা বই নিয়ে কথা বলেন যে বইটা তার জীবনে অনেক প্রভাব ফেলেছে। তো সেই হিসেবে আজকের যে বই হোয়াট ক্যান আই গিভ, আপনার জীবনে যে প্রভাব ফেলেছে সেটা আমরা ধরেই নিচ্ছি, বাট আমরা পরতে পরতে জানতে চাইবো কি কিভাবে প্রভাবটা ফেললো। আজকের আপনি যে মানুষ, যার মূল বড় বড় ৩টা পরিচয়, তাই না? তো সেক্ষেত্রে আপনি মানুষটা হয়ে ওঠার পেছনে ডেফিনেটলি অনেক রকম চিন্তা, অনেক ধরনের খোরাক ছিল, যার মধ্যে হয়তো এই বইয়েরও ভূমিকা ছিল। সেগুলি আমরা জানতে চাইবো। প্রিয় দর্শক, অন্যান্য বারের মতো এবারও সেম ঘোষণা, আমাদের পুরো আলোচনাটি আপনারা শুনবেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন আশা করি ইনশাল্লাহ। এবং পুরো আলোচনা থেকে আপনারা যা শিখলেন এবং উপলব্ধি করবেন বা যা কিছু আপনাদের এখান থেকে আন্ডারস্ট্যান্ডিং থাকবে সেটা আপনারা গুছিয়ে কমেন্টে লিখবেন। আমরা সেরা অন্তত 3 জনকে পুরস্কৃত করব। বাট শুরুতে আমরা ছোট্ট করে একটা ইতিহাস জানতে চাই যে এই বইটা আপনি কিভাবে সন্ধান পেলেন, ওই হিস্ট্রিটা যদি শুরুতে একটু বলেন। অনেক ধন্যবাদ। আগে একটু দর্শকদেরকে বইটা দেখিয়ে নেই। বইটির নাম হচ্ছে হোয়াট ক্যান আই গিভ, লাইফ লেসন্স ফ্রম মাই টিচার এপিজে আব্দুল কালাম। লিখেছেন সৃজন পাল। প্রশ্ন হচ্ছে বইটির সন্ধান আসলে কাকতালীয়ভাবে পাওয়া। আমি কিছু পড়াশোনা করি, এটা আমার
খুব ছোটবেলার অভ্যেস, এবং যে কোনো বই ভালো লাগলেই আমি পড়ে ফেলি। তবে আমার কিছু এরিয়া অফ ইন্টারেস্ট আছে। এরিয়া অফ ইন্টারেস্টের মধ্যে আমার বায়োগ্রাফি এবং অটোবায়োগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ। তাই এই ঘরানার বই পেলেই আমি পড়ি, এবং এর মধ্যে আবার একজন মানুষের প্রতি আমার খুব বেশি মনোযোগ আছে, সেটা হচ্ছে এপিজে কালাম। ওনার উপর শুধু এই বইটা না, ওনার উপর আমার কালাম, দ্য আনটোল্ড স্টোরি, ওনার আরেকজন সহকারীর লেখা আর কে প্রসাদ, সেটা আমি পড়েছি। তারপর কালাম এফেক্ট, কে নায়ার ওনার সেক্রেটারি ছিলেন, ওনার লেখা বইটা পড়েছি। তারপর ওনার একজন সহকর্মী বিজ্ঞানী সাম তিওয়ারি, ওনার লেখা বইটা পড়েছি। অর্থাৎ এপিজে কালামের উপর যত বই লেখা আছে সবগুলো আমি পড়েছি, আবার ওনার লেখা বইগুলো তো পড়েছি। সেই সূত্রে এই বইটা যখন পেলাম তখন আমি সংগ্রহ করলাম। কত বছর আগের কথা? এটা মিনিমাম আমার মনে হয় 7-8 বছর হবে, 7-8 বছর আগে এটা সংগ্রহ করলাম, এবং এটা সংগ্রহ করে আমি কিছুটা চমকে উঠলাম। বইটার নাম দেখুন, হোয়াট ক্যান আই গিভ। আমি প্রথম মনে করেছিলাম যে এই হোয়াট ক্যান আই গিভ মানে এখানে সৃজন পাল এপিজে কালামের উদ্ধৃতি দিয়ে, তার সাথে তার কাজ করার অভিজ্ঞতা দিয়ে পাঠককে একটি বার্তা দেবেন যে আমরা প্রত্যেকে সমাজকে কিভাবে কি দিতে পারি, এটি যাতে চিন্তা করি। আমি বইটি পড়তে গিয়ে দেখলাম মূল বক্তব্য হিসেবে এটি ঠিক আছে, কিন্তু এর সাথে আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার জড়িত। সেটি হচ্ছে ব্যক্তি জীবনে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন আমার মা। আমার মা মহান আল্লাহ তাআলার রহমতে এখনো আছেন, আমি তার সাথেই থাকি, এবং আমি আমার প্রায় 56 বছর বয়স, আমি কখনোই আমার মায়ের কাজ ছাড়া অবস্থায় একটা সরকারি বা কাজে বা বিভিন্ন কাজে দেশে বিদেশে যাওয়া ছাড়া কখনোই আলাদা ছিলাম না, সবসময় মায়ের স্নেহের নিচেই ছিলাম। এবং আমার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডিউটি অফ মাই এভরি ডে হচ্ছে আমার মাকে কোনো না কোনোভাবে একটু খুশি করা, হয় হেসে হোক, একটু মিষ্টি করে কথা বলে হোক, একটু পান নিয়ে গিয়ে হোক, উনি বই পড়তে পছন্দ করে, একটা বই কিনে দেয়। প্রতিদিন আই ট্রাই এভরি মোমেন্ট টু মেক মাই মাদার হ্যাপি। আমি দেখলাম হোয়াট ক্যান আই গিভ আসলে একটা মুভমেন্ট ছিল এপিজে কালামের, যেটা 2012 সালে তিনি শুরু করেছিলেন তরুণদেরকে নিয়ে। এই মুভমেন্টের মূল কথা ছিল যে তরুণরা ভাববে তারা সমাজকে, প্রথমে পরিবারকে, সমাজকে, জাতিকে এবং পৃথিবীকে কি দিতে পারে, হোয়াট ক্যান আই গিভ। এবং হোয়াট ক্যান আই গিভ এই মুভমেন্টের প্রথম কাজটা ছিল মেক ইউর মাদার স্মাইল। তুমি তোমার মাকে খুশি করে শুরু করো দেওয়াটা। এটা আমাকে খুব আপ্লুত করলো, কারণ এই বইটা পড়ার আগ থেকেই কিন্তু আমি গভীরভাবে এই চিন্তায় বিশ্বাসী যে আমাকে আমার মাকে প্রতিদিন খুশি করতে হবে কোনো না কোনো ভাবে, হয় একটু দুষ্টুমি করে, পাশে বসে খুনসুটি করতে, এভাবে। এবং এপিজে কালাম কিন্তু তার এই মুভমেন্টের মাধ্যমে শুধুমাত্র মাকে কিভাবে খুশি করা যায় এই জন্য 5 লক্ষ আইডিয়া জেনারেট করেছিলেন। যার কারণে এই বইটি আমার খুবই ভালো লেগেছিল, এবং মনে হচ্ছিল যে আমি যেটা চাইছি, এবং আমি অন্যান্য সময়ে অন্যান্য জায়গায় যখন ইন্টারভিউ দেই বা আমার কিছু মোটিভেশনাল বই আছে, সেখানেও কিন্তু আমি একটি কথা বারবার বলি যে মানে তোমার মাকে খুশি করো, তোমার বাবাকে খুশি করো। এবং এটা কিন্তু আমাদের ধর্মও আছে, মোস্ট ইম্পর্টেন্ট পার্সন কে আমাদের জীবনে, আমাদের বলাই আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মা, মা এবং মা। আমি যতদূর জানি, যদি তারপরে বাবার কথা বলেছিলেন। তো এই ব্যাপারটা আমার খুব আপ্লুত করে। এর সাথে তো যোগ হয়েছে এপিজে কালামের অন্যান্য জীবন দর্শন, যা সৃজন পাল বেসিক্যালি উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদের একজন গ্রাজুয়েট ছিলেন। উনি তখন গ্লোবাল আমাদের যে বোস্টন কনসালটেন্সি যে ফার্মটা আছে, বোস্টন যে খুব বিখ্যাত একটা মাল্টিন্যাশনাল কোম্পানি,
সেই কোম্পানির চাকরির অফার ছেড়ে দিয়ে উনি কিন্তু এপিজে কালামের ব্যক্তিগত সহকারী হিসেবে যোগ দেন। এপিজে কালাম কিন্তু তখন প্রেসিডেন্ট না, প্রেসিডেন্ট পদ থেকে সরে এসছে। এই সৃজন পাল অত্যন্ত মেধাবী, তিনি কর্পোরেট জগতের অত্যন্ত লোভনীয় চাকরি ছিলেন। এপিজে কালাম সেটা যোগ দিয়েছিলেন শুধু শেখার জন্য। এই মানুষটার প্রতিটি আচরণেই ছিল শেখার মতো, এবং তিনি সে আচরণগুলো এখানে ব্যাখ্যা করেছেন, আমাদেরকে জানিয়েছেন। একজন মানুষ হিসাবে যদি আমি একটা উচ্চতায় পৌঁছাতে চাই, মানুষের মতো মহৎ সৃষ্টি তো আর আল্লাহর নাই। সেই শ্রেষ্ঠত্বের বহিঃপ্রকাশ যদি আমি ঘটাতে চাই, তাহলে এপিজে কালাম একটা উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি কিভাবে এই শ্রেষ্ঠত্বটা প্রদর্শন করতেন মানুষ হিসাবে, বোস্টন কনসালটেন্সি ক্লাব সম্ভবত সেই আচরণগুলো এখানে দৈনন্দিন আচরণগুলো ব্যাখ্যা করেছে। সব মিলে বইটি আমার কাছে মনে হয়েছে যে এটা একটা পুরোদস্তুর একটা মানে গাইড হতে পারে, গাইড বুক ফর ইউর লাইফস্টাইল। সেই কারণে বইটি আমার খুব ভালো লেগেছে। ওকে, সো আমরা একটু বইয়ের ভিতরে যেতে চাইবো। সো আমি প্রশ্নগুলোকে এইভাবে সাজাতে চাই যে এই বইয়ের ভিতরে ডেফিনেটলি দেয়ার আর লট অফ লেসন্স যেগুলো অ্যামেজড হওয়ার মতো। আবুল কালামের জীবন দর্শন থেকে হয়তো সেখান থেকে আমরা অনেকগুলো লেসন আমরা জানবো। সেখান থেকে কিছু লেসন শেয়ার করা, আর ওইটাকে ভিত্তি করে আমরা আপনার জীবনের সাথে একটু কানেক্ট করে করে আগাতে চাইবো। তো আমি যদি টপ 2-3টা বা 4টা লেসনের কথা বলি যেটা এখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারি, তো সেগুলো আপনি কোনটা কোনটা বলবেন? যেমন যদি বলেন তাহলে আমি কয়েকটি জিনিস বলি। এক নম্বর হচ্ছে, এপিজে কালাম বিশ্বাস করতেন যে তরুণ মন হচ্ছে কাদামাটির থাল। এটিকে আপনি যে শেপ দিতে চান সেই শেপ আপনি দিতে পারবেন। আপনি চাইলে এটিকে দানবের স্ট্রাকচারও দিতে পারেন, আবার চাইলে দেবতার স্ট্রাকচারও দিতে পারেন। সমাজের দায়িত্ব হচ্ছে, সমাজ যারা চালান তাদের দায়িত্ব হচ্ছে এই কাদামাটির হালগুলোকে, হ্যাঁ উনি তো যুবকদের এবং তরুণ শক্তি নিয়ে অনেক বেশি ফ্যাসিনেটেড ছিলেন, তাদেরকে সত্যিকার মানুষের আকার দেওয়া, তাদেরকে যাতে দানব করা না হয়। এবং তিনি এটিও বলেছেন যে প্রত্যেকটা তরুণ কিভাবে তারা আসলে মানুষ হিসেবে পরিস্ফুটিত হবে, সেটা তাদেরকে 17 বছর হওয়ার আগেই কিন্তু মস্তিষ্কে ঢুকিয়ে দিতে হবে। তার 17 বছরের পরে এপিজে কালামের মতো একজন মানুষের চিন্তার জগতে প্রভাব ফেলাটা খুব কঠিন। এবং 3টি জিনিস তাদের মধ্যে ঢুকাতে হবে। এক হচ্ছে ন্যায় পরায়ণতা, 2 নম্বর হচ্ছে সৃষ্টিশীলতা, 3 নম্বর হচ্ছে সাহস। এই 3টি ব্যাপার যদি একজন মানুষ তরুণের মনে আপনি প্রবেশ করিয়ে দিতে পারেন 17 বছর বয়স কালের মধ্যেই, তাহলে সে কিন্তু জীবনে কোনোদিন নৈতিকতার সাথে, অসততার সাথে, অন্যায্যতার সাথে কম্প্রোমাইজ করবে না। আমি যদি এখন একটু প্র্যাকটিক্যাল স্টেপসে যাই, যখন উনি বললেন যে সমাজের এটা দায়িত্ব, সমাজ বলতে আমরা তো অনেক কিছু মিন করি। ফর এক্সাম্পল পরিবার মিন করি, স্কুল মিন করি, রাষ্ট্র মিন করি। এর বাইরে এখন সমাজের একটা বড় পার্ট যেটা আমাদের একটু ধরাছোঁয়ার বাইরে, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্লাস গ্লোবাল কর্পোরেশনস লাইক নেটফ্লিক্স বলেন, সব কিছু মিলেই তো তরুণকে শেপ আপ করছে। তাহলে এইভাবে ধরেন যে ফর এক্সাম্পল ভিডিও গেমস, আমি জানি না আপনি ভিডিও গেমস তো খেলার আপনার বয়স না, আমিও এখন খেলি না, একসময় খেলতাম, বাট ট্রিপলে যে ভিডিও গেমসগুলো আমার যেগুলো টপ ক্লাস ভিডিও গেমস, মানে যে পরিমাণ ভায়োলেন্স, এটা অনেক সময় একটা মানুষ বিশ্বাস করতে পারবে না একটা সভ্য সমাজ কিভাবে এই গেমসগুলোকে অ্যালাউ করতে পারে সমাজের ভিতরে বাচ্চাদের খেলার জন্য। তাহলে আমি প্রশ্নটা এইভাবে রাখতে চাই যে তরুণকে তাহলে আমি যে শেপ আপ করব, আমি একটা সার্টেন আইডিওলজি সেট করলাম আমার পরিবারের জায়গা থেকে অথবা আমার রাষ্ট্রের জায়গা থেকে, আর সেই দিক থেকে সে আরেকটা বৃহত্তর ফোর্স তাকে আবার দানব বানানোর প্রক্রিয়াতে তাকে নিয়ে চলে যাচ্ছে। তো এখন এপিজে আব্দুল কালাম যখন এগুলো নিয়ে ভেবেছেন, তখন এই যে সংঘাতগুলো, তার কারণ এক একজনই তার কন্ট্রোল নিতে চাইবে, আমি একটা মতাদর্শ ঢুকাতে চাইবো, আপনি একটা ঢুকাতে চাইবেন, তাহলে এখানে যখন সবাই মিলে মারামারি করবে, তার মধ্যে দিয়ে ওর এই সার্টেন শেপ আমরা কিভাবে দেবো? আসলে আপনি যেগুলো বললেন এগুলির বিরুদ্ধেই কিন্তু এপিজে কালামের অবস্থানটি ছিল। তখনও কিন্তু উনি যখন এই আন্দোলনগুলো শুরু করেন, বিশেষ করে তরুণদের নিয়ে কাজ করা শুরু করেন, তখনও কিন্তু তিনি এগুলোকেই ভয় পেয়েছিলেন। এই ইন্টারনেট বলেন,
তারপরে তার জীবদ্দশাতেই তো ফেসবুক আসলো বা সোশ্যাল মিডিয়াগুলো আসলো, এবং যে কর্পোরেট আগ্রাসন, এই যে বিভিন্ন ভিডিও গেম দিয়ে তাদের যে প্রফিট মেকিং মেকানিজমের কারণে সোশ্যাল মিডিয়াও চাচ্ছে আপনাকে হ্যাঁ, ঘন্টার পর ঘন্টা, সেটা এক ধরনের প্রফিট মেকিং মেকানিজম, তাই না? এই যে তাদেরকে টক্সিক করে তুলছে, এটার বিরুদ্ধে কিন্তু তার অবস্থান ছিল। এবং এই ক্ষেত্রে অবশ্যই তার কথা হচ্ছে, পৃথিবীর কোনো কিছুই তুই স্মুথ না, আপনার বিপক্ষে শক্তি থাকবে। আজকে থেকে 100 বছর আগেও যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, এই সো কল্ড মানে এই কর্পোরেট আগ্রাসনটা সারা দুনিয়াতে ছিল না, খুব সহজ সরল জীবন যাপন করতো, তখনও কিন্তু ইভেন কি সক্রেটিসের আমলও যখন কোনো মানুষকে আপনি ভালো কিছু করতে চাইতেন, তাকে পজিটিভ ভাবে গড়ে তুলতে চাইতেন, তখনও বাধা দেওয়ার মতো লোক ছিল। বাধা কিন্তু ছিল, কোনো না কোনো শেপে ছিল। এখন সেটা কর্পোরেট স্ট্রাকচার এসছে, ক্লাউড হয়ে ম্যাগের মধ্য দিয়ে নামছে ইন্টারনেটের মাধ্যমে, শক্তিশালী হয়েছে অনেক, কিন্তু 1000 বছর আগেও কিন্তু ছিল। কিন্তু এগুলিকে কাউন্টার দেওয়ার চিন্তা থেকেই কিন্তু এপিজে কালাম ইয়ুথ মুভমেন্টগুলি শুরু করেছিলেন। তিনি বলেছিলেন যে তাদেরকে আমাদের বোঝাতে হবে কোনটা ভালো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে, তরুণদের উপর তার আস্থা ছিল সাংঘাতিক। তিনি বলতেন যত খারাপ প্রভাব থাকুক না কেন, যত খারাপ এলিমেন্ট আশেপাশে থাকুক না কেন, তরুণদেরকে যদি একবার আমি ন্যায়পরায়ণতা শেখাতে পারি। বাট এখানে আমার একটা প্রশ্ন আছে, ন্যায়পরায়ণতা আমি শেখাবো, তাই না? তো এখন কেন সে শিখবে? কারণ আমি ক্যাপিটালিস্টিক একটা ওয়ার্ল্ড আমি ডিজাইন করলাম, যেখানে হচ্ছে কে সবচেয়ে টপে থাকলো, কিভাবে থাকলো সেটা যখন ম্যাটার করে না, টপে থাকলাম কিনা সেটাই যখন ম্যাটার করে, ও তাহলে ন্যায়পরায়ণতা শিখতে চাইবে কেন? ন্যায়পরায়ণতা শিখবে এই কারণে, আপনি আপনার কথায় যতটুকু বুঝলাম যে কোনো ভাবে যদি টপে যাওয়া যায়, ন্যায়পরায়ণতা বিসর্জন দিয়ে যদি টপে যাওয়া যায়, এবং সেটাকেই যদি সেলিব্রেট করা হয়, তাহলে আমি ন্যায়পরায়ণতা কেন মানবো? আমি কেন টপে যাব না? আমি কেন অন্যায় পথে যাব না? এটা যদি বেসিক কোশ্চেন হয়, উত্তর হচ্ছে একজন মানুষের সবচেয়ে বড় আত্মতৃপ্তির জায়গা হচ্ছে কিন্তু তার আয়না। সেই আয়নায় দাঁড়িয়ে তিনি যখন নিজেকে দেখেন এবং একবারও মনে হয় না যে আয়নায় যাকে দেখছি সে কোনো অন্যায়ের সাথে জড়িত, নিজেকে নিজে যখন এই সার্টিফিকেট দিতে পারেন, সেটার চেয়ে বড় শান্তি কিন্তু আর কিছু নাই। নিজের বিবেক, কিন্তু ওই ধরনের মরাল কম্পাস তো খুব কম মানুষেরই থাকে। সেটাই তুমি জাগ্রত করতে চেয়েছি, যে এটার সংখ্যা যতটুকু বাড়ানো যায়। এবং একদম যে একদম পচা গলা সমাজের মধ্যে যে এরকম কিছু মানুষ তৈরি হচ্ছেন না সারা পৃথিবীতে, তা তো অবশ্যই আছে, তাই না? সো এই যে মরাল ব্যাপারগুলোর সাথে কম্প্রোমাইজ 100% করুক, এপিজে 100% হয়তো করে ফেলতো যদি এপিজে কালামের মতো লোকজন না দাঁড়াতেন। এখনো অন্ততপক্ষে 20-30% কিন্তু আমরা সেভ করতে পারছি। ওনার কথা ছিল এটাই যে 100 জন মানুষের মধ্যে 75 জন চলে যাক, আমার অসুবিধা নেই, 25 জন টিকে থাকুক, 20 জন টিকে থাকুক যে কম্প্রোমাইজ করবে না। দ্যাট ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট একটা সোসাইটির জন্য। ওনার তারুণ্যের ফ্যাসিনেশন নিয়ে আরেকটা কোয়েশ্চেন আমি করতে চাই, সেটা হলো যেমন বাংলাদেশের বর্তমান যে কনটেক্সট, যে এই যে চেঞ্জটা আসলো, যেটা তরুণদের হাত ধরে আসলো, তরুণদের নিয়ে কিন্তু বাংলাদেশে এই মুহূর্তেও খুব বড় ধরনের একটা আশাবাদ আমরা দেখতে পাচ্ছি, জেনজিদেরকে নিয়ে অনেক রকম কথাবার্তা। তো সেই ক্ষেত্রে আবার অনেকেই স্কেপটিক যে তরুণদের তো ঠিক আছে, তাদের উত্তেজনা আছে, সাহস আছে, কিন্তু তাদের অভিজ্ঞতার ঘাটতি আছে। তাহলে এপিজে আব্দুল কালাম উনি জিনিসটাকে কিভাবে দেখতেন, যে অভিজ্ঞতা যেটা প্রবীণদের আছে সেটার ভূমিকা কি অনেক খাটো করে দেখতেন, নাকি দুটার মধ্যে ব্যালেন্স করে দেখতেন, নাকি কিরকম? না, উনি আসলে খাটো করতেন না অভিজ্ঞতাটা। যে তারুণদের কথা আপনি বলছেন, সেই তারুণদের মধ্যে যদি আপনি খেয়াল করেন, তাদের মধ্যে অবশ্যই ন্যায়পরায়ণতা আছে, নয়তো তারা এত বড় একটি দায়িত্ব, এত বড় একটি কাজ, এত বড় একটি মানে এটা কি বলে, এত বিশাল একটা অভ্যুত্থান ঘটাতে পারতো না। 2 নম্বর হচ্ছে অবশ্যই তাদের সাহস আছে। সাহস এবং ন্যায়পরায়ণতা তাদেরকে এক ধরনের শক্তি দিয়েছে, শুধু ঘাটতি আছে অভিজ্ঞতার। এপিজে কালামের দৃষ্টিভঙ্গি ছিল না, তরুণদের এই গুণগুলো, ন্যায়পরায়ণতা, সৃষ্টিশীলতা এবং সাহসের সাথে যদি তারা কাজ করে এবং তাদেরকে যদি অভিজ্ঞরা একটু গাইড করেন,
তাহলে তারা যে কোনো কিছু অ্যাচিভ করতে সক্ষম। তাই অবশ্যই তাদের যে গুণগুলো আছে সেগুলোর সাথে অভিজ্ঞতা, মানে যারা অভিজ্ঞ কিংবা অভিজ্ঞতার সংস্পর্শ তাদের দরকার। এই কারণেই কিন্তু বলা হয় যে একজন বুড়ো মানুষ মারা যাওয়া মানে একটি লাইব্রেরি পড়ে যাওয়া। ঠিক আছে, আমরা কি গল্প আপনাকে বলি এই ব্যাপারে, একটি গল্প না, একটি সত্য ঘটনা। সেটা হচ্ছে প্রেসিডেন্ট রিগান, যিনি 80-র দশকে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, উনি একবার আন্ডার গ্রেড স্টুডেন্টদের সাথে দেখা করেছিলেন। কিছু আন্ডার গ্রেড স্টুডেন্টকে উনি হোয়াইট হাউসে দাওয়াত দিয়েছিলেন। কথা প্রসঙ্গে একজন আন্ডার গ্রেড স্টুডেন্ট দাঁড়িয়ে বলল যে, মিস্টার প্রেসিডেন্ট, আওয়ার জেনারেশন ইজ স্মার্টার দেন ইয়োর জেনারেশন। তখন রেগান বললেন যে হাউ? তখন সেই শিক্ষার্থী উত্তর দিলেন, আমাদের জেনারেশনের সময় কমিউনিকেশন সিস্টেম অনেক ভালো, টেলিফোনে যে কারোর সাথে আমরা পৃথিবীর কথা বলতে পারি, আপনাদের সময় আপনারা পারতেন না। আমাদের সময় ইন্টার কন্টিনেন্ট যে যোগাযোগ ব্যবস্থা, এরোপ্লেন খুবই ভালো, আমরা ইচ্ছে করলেই 10 থেকে 12 ঘন্টার মধ্যে আমরা 8 থেকে 9 ঘন্টার মধ্যে আটলান্টিক পাড়ি দিয়ে আমরা ইউরোপে চলে যেতে পারি। আপনাদের স্টিমারে করে যেতে মাসের পর মাস লাগতো। এমনকি আমাদের সময় এখন বিশাল বিশাল মেইন ফ্রেম কম্পিউটারগুলো পার্সোনাল কম্পিউটার হয়ে আমাদের টেবিলে জায়গায় করে নেওয়া শুরু করেছে। আপনাদের সময় এগুলো তো কিছুই ছিল না। সো ডেফিনেটলি আওয়ার জেনারেশন ইজ স্মার্টার দেন ইয়োর্স। তখন প্রেসিডেন্ট রিগান হেসে উত্তর দিয়েছিলেন, ইয়েস, বাট আওয়ার জেনারেশন হ্যাজ ইনভেন্টেড অল দিস থিংস। তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। অবশ্যই বর্তমান জেনারেশন স্মার্ট, কিন্তু আগের জেনারেশনও স্মার্ট কম ছিল না। দুটোর মধ্যে সমন্বয় ঘটানোটা এপিজে কালাম খুব পছন্দ করতেন। অন্ততপক্ষে তার বইগুলো পড়ে, তার সম্পর্কে বইগুলো পড়ে এবং তার বইগুলো পড়ে আমার এটি মনে হয়েছে। যেমন এই সৃজন পালের সাথে উনি যৌথভাবে কয়েকটি বই লিখেছেন। 21 বছরের একজন ছেলে, আর ওদিকে 70+ একজন অতি প্রাজ্ঞ জ্ঞানী মানুষ। তিনি কিন্তু ওনার সাথে কিন্তু কো অথর হিসেবে বই লিখতে দ্বিধা করেন, দেখা করতেই পারার কথা। হ্যাঁ, উনি কিন্তু ওনার সাথে কো অথর হিসেবে বই লিখেছেন, কারণ উনি বলতেন যে না, ইয়াং পিপলের আইডিয়া অনেক বেশি ভালো আইডিয়া জেনারেট করতে পারে। এই কারণে উনি সবসময় ইয়াংদের কাছে ছুটে যেতেন, তাদের সাথে কথা বলতে এবং তাদের কাছ থেকে আইডিয়া নিতে। ওকে, সো প্রথম যেটা লেসন গেল ইয়াংদেরকে নিয়ে, সো আমি বলেছিলাম যে কয়েকটা যদি আপনি আইডিয়া শেয়ার করেন। নেক্সট কোনটা? আরেকটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, উনি তরুণদেরকে সবসময় জিজ্ঞেস করতেন যে তুমি একটা কথা সবসময় লিখবে একটা নোটবুকে, সেটা হচ্ছে হোয়াট উইল আই বি রিমেম্বার্ড ফর? আমার কোন কাজটির জন্য মানুষ আমাকে স্মরণ করবে। এবং উনি যখন কোথাও কোথাও বিভিন্ন জায়গায় যখন লেকচার দিতে যেতেন, তখন উনি এই কোশ্চেনটি বোর্ডে লিখে ওদের কাছে সেখানে অনেকগুলো অপশন দিতেন। হ্যাঁ, আই শ্যাল বি রিমেম্বার্ড ফর combating different social inequalities. I shall be remembered for my contribution to environmental security. I shall be remembered for starting a big startup. এভাবে অনেকগুলো অপশন দিতেন। I shall be remembered for loving my family, এরকম অনেকগুলো। এবং বলতে যে দেখো এরকম অনেকগুলো কোশ্চেন দিলাম, একটা কোশ্চেন অনেকগুলো অ্যান্সার দিলাম, এর মধ্যে তুমি একটা সিলেক্ট করো, তুমি তোমার মতো সিলেক্ট করো। তার মানে তোমার জীবনের লক্ষ্য হবে যে অন্ততপক্ষে একটি কারণ ঠিক করা, যে কারণটির জন্য তুমি মরে যাওয়ার পর মানুষ তোমাকে স্মরণ করবে, এবং সেটিকে কাজে পরিণত করে তারপরে পৃথিবী থেকে বিদায় নেওয়া। তুমি যদি পরিবেশ রক্ষার আন্দোলনের জন্য মানুষ তোমাকে মনে রাখুক চাও, তবে সেখানে অবদান রাখো। তুমি যদি মনে করো যে একটা স্টার্ট আপকে তৈরি করে দিয়ে তুমি অনেক মানুষের কর্মসংস্থান করার জন্য তোমাকে স্মরণ করা হোক এটা চাও, সেটা শুরু করো। তুমি যদি মনে করো যে না, তুমি তোমার অনেক স্যাক্রিফাইস করে তুমি ফ্যামিলির অন্য মেম্বারদেরকে এস্টাবলিশ করে দেবে নিজে স্যাক্রিফাইস করে, তবে সেটা করো। কিছু না কিছু প্রত্যেকটা ইয়াং মানুষকে করতে হবে, যেটার জন্যে তিনি চলে যাওয়ার পরে মানুষ থেকে স্মরণ করবে।
এটা হচ্ছে আরেকটা শিক্ষা। আচ্ছা, এখানে একটা ডাইলেমা যদি আমি প্রশ্ন রাখি, যে মানুষ ধরেন স্মরণ করলো না বা মানুষ জানলোই না, তাহলে কি আমার কাজ করার মোটিভেশন থাকবে না? অবশ্যই থাকবে। এটা হচ্ছে আপনার অবশ্যই থাকবে, এবং পৃথিবীর অনেক মানুষ আছেন যারা মানুষ মনে রাখার দিকে। আমি যে কারণে প্রশ্নটা করলাম, সে কারণে হয় কি, একটা শো অফ টেন্ডেন্সি মানুষের কাজ করতে পারে না, যে ভাই মানুষকে তো স্মরণে রাখতে হবে আমাকে, সো মানুষ না জানলে আমাকে স্মরণে রাখবে কিভাবে? না, তোয়াক্কা না করে তো অনেকে, এটা তোয়াক্কা না করে তো অনেকে করে। কিন্তু এপিজে কালামের এই ফিলোসফির পিছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে উনি কিন্তু এটা দিয়ে এটা বোঝান নাই যে পুরো পৃথিবী আমাকে মনে রাখবে, যে আমার লিগেসিটা কি, নিজের আসলে এটা এক ধরনের নিজের আত্মতৃপ্তি। আমাকে অ্যাটলিস্ট এই আমি যাতে একটা ভালো কাজ যদি করি, আমি যদি পরিবেশ রক্ষার জন্য যুদ্ধ করি, আমি যদি মানুষের মৌলিক অধিকার রক্ষার জন্য যুদ্ধ করি, আমি যদি একটা লাইব্রেরি গড়ে দিয়ে যদি মানুষকে জ্ঞানের জগতে ফিরিয়ে আনার চেষ্টা করি, অন্ততপক্ষে এটার জন্য আমাকে মানুষ মনে রাখবে। এটা যদি আমি নিজের মধ্যে তৈরি করতে পারি, মানুষ মনে বা রাখুক বা না রাখুক, আমার দ্বারা কিন্তু কিছু ভালো কাজ করা সম্ভব, এবং আমার দ্বারা খারাপ কাজ করা অসম্ভব। কারণ তখন আমার মনে পড়বে আমার তো একটা, আমি তো চাই যে মানুষ আমাকে একটা ভালো কাজের জন্য মনে রাখে। চিন্তা যে কারণ রিসেন্টলি এই টেন্ডেন্সিটা বেশি দেখার কারণে, যে ওটার সাথে আসলে এটা ঠিক মেলাবেন না, এটা আসলে অনেকটা মোটিভেশন। আমি সেটা তো বুঝতে পেরেছি, মানে স্পিরিটটা। রেদার আমি ধরেন যদি এইভাবে কোশ্চেনটা আমি নিজের জন্য সেট করতাম, যে আমি কোন কাজ করলে মরে যাওয়ার সময় আমি খুব শান্তি পাবো, অনেকটা এটা সেটাই, অনেকটা এটাই। কিন্তু ওইখানে মানুষ মনে রাখবে এই টার্মটার কারণে অনেকের ওই ফোকাসটা মূল এসেন্স থেকে ওখানে চলে যায় কিনা, সেজন্য আসলে ওইটাই এখানে, এখানে উনি ওটাই বোঝাতে চেয়েছেন, মানুষ আমাকে কোন কাজের জন্য মনে রাখবে, এটা নিজের মানসিক শান্তির জন্য। এটা আসলে খুব একটা শো অফের জন্য না, ওই ক্লারিফিকেশনের জন্য কোশ্চেনটা করলাম। তো তারুণ্য থেকে আমরা এখন নেক্সট টপিকে যদি যাই, যে এপিজে আব্দুল কালামের যে বেসিক ইয়েগুলো আছে, তার কি নাম বলে, মূল ধারণাগুলো যেটা আমরা এই বই থেকে পেতে পারি, সো আর কি কি আইডিয়া আমরা এখান থেকে পেতে পারি? যেমন আরেকটা জিনিস আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে ওনার বিনয়। জি, একটা বিনয়ের একটা উদাহরণ দেই। উনি ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদে এসেছিলেন অ্যাডজাঙ্ক্ট প্রফেসর হিসাবে। উনি ওখানে একটা কোর্স করাবেন বেশ কয়েক মাসে। তো উনি যেদিন আসবেন সেদিন এই লেখকের এই লেখক, কারণ উনি তাদের ক্লাসেই পড়ানোর কথা ছিল, লেখক এবং তার যিনি অনুষদ ডিন এপিজে কালামকে এয়ারপোর্টে রিসিভ করলেন। কথা ছিল আহমেদাবাদ এয়ারপোর্টে পাশে একটা সরকারি রেস্ট হাউস আছে, প্রথম রাতটা যেহেতু উনি জার্নি করে আসবেন সেখানে উনি থাকবেন। কারণ এই আহমেদাবাদ ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের ক্যাম্পাসটা প্রায় 1 ঘন্টা জার্নি ছিল। উনি বয়স্ক মানুষ, চিন্তা করলেন যে এখানে এসে 5-10 মিনিট লাগবে, এখানে উনি রাতে থাকবেন। পরদিন উনি ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে যাবেন, IIM এতে যাবেন। ইন দি মিন টাইম রাতে এসে IIM এর ডিরেক্টর সমীর বড়ুয়া তার সাথে দেখা করবেন, কার্টেসি কল দেবেন। যখন এপিজে কালাম এসে পৌঁছালেন তখন তাকে বলা হলো যে স্যার, আমরা পাশে একটা সরকারি রেস্ট হাউস আপনার জন্য ব্যবস্থা করেছি, এখানে থাকবেন, আমাদের ডিরেক্টর সাহেব এসে আপনার সাথে দেখা করবেন। তখন উনি বললেন যে না, আমি সরাসরি ক্যাম্পাসে যাব, ডিরেক্টরকে দয়া করে বলুন ওখানে অপেক্ষা করতে। উনি কিন্তু কোনো কথা না শুনে 1 ঘন্টা জার্নি করে ওখানে আসলেন। আসার পরে ডিরেক্টর, যেহেতু উনি এক বয়োজ্যেষ্ঠ, তারপরে সাবেক রাষ্ট্রপতি, ইন্ডিয়ান যে মানে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স যদি বলেন, সেখানেও তার অবস্থান অনেক উপরে। আবার ইন্ডিয়ার অত্যন্ত সবচেয়ে বড় কথা, উনি ভারতরত্ন সর্বোচ্চ পদক পান, তারপরে তার তো বিশাল খ্যাতি। উনি খুব লজ্জিত মুখে বললেন যে, ডক্টর সমীর বড়ুয়া বললেন যে স্যার, আমি তো আপনাকে ওখানে দেখতে যেতাম, আপনি এলেন কেন? তখন এপিজে কালাম বললেন যে দেখুন, ফ্রম টুডে আমি কিন্তু আপনার বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, আপনি আমার ডিরেক্টর। এই ক্যাম্পাসে যতদিন আমি কাজ করব ততদিন আপনি আমার হায়ার অথরিটি। নিয়ম হচ্ছে হায়ার অথরিটি তার অধস্তন অথরিটিকে দেখতে যায় না, তাই আমি এসেছি আপনার সাথে দেখা করতে। এটা কি বিশাল একটা বিনয় না, যে উনি তো সারা ইন্ডিয়াতে উনি সর্বজন শ্রদ্ধেয়, ওনাকে বলা হতো পিপলস প্রেসিডেন্ট। এটা এই জিনিসটা আমাকে খুব মুগ্ধ করেছে।
তারপর ওনার কাছে যত ধরনের মানুষ যেত, যেমন একটা আরেকবার দেখা গেল যে উনি একটা প্রচণ্ড একটা ইয়েতে মানে ইয়াংদের সাথে বিশাল একটা প্রোগ্রামে ব্যস্ত কথা বলছেন, এমন সময় একজন মহিলা অনেক দূর থেকে খুব সাধারণ পোশাকে একটা এগিয়ে এসে বলছে কালাম সাহেবের সাথে দেখা করবো। তার কোলে একটা পূর্ণবয়স্ক শিশু প্রায় 16-17 বছর, তার পোলিও আক্রান্ত, তার শরীরে পোলিও আক্রান্ত বলে মা তাকে কষ্ট করে করে আনছে। যখন সিকিউরিটি থামিয়ে দিচ্ছে তখন এপিজে কালাম কিন্তু বক্তৃতা বন্ধ করে নেমে সেই মহিলার কাছে গেলেন, গিয়ে বললেন যে মাইজি আপনি কেন এসছে? সেই মহিলা বললেন যে আমার ছেলেটি হাঁটতে পারে না, কিন্তু সে আপনাকে কিছু কথা বলতে চায়। তখন এপিজে কালাম বললেন যে বলো। সেই ছেলেটি বলল আমি হাঁটতে পারি না, কিন্তু আমি একদিন দাবার গ্র্যান্ড মাস্টার হব। আমি আমার এই স্বপ্নের কথাটুকু আপনাকে বলতে এসেছি। এপিজে কালাম সেই মহিলাকে নিজে এগিয়ে দিলেন। একজন অত্যন্ত সাধারণ গ্রামের মহিলা, তাকে ভারতের একজন সাবেক রাষ্ট্রপতি, ভারত রত্ন, ভারতের যত ধরনের মহাকাশ সংক্রান্ত প্রোগ্রাম আছে সবগুলোর উনি প্রধান ছিলেন, তিনি স্টেজ থেকে নেমে এসে এত সম্মান দেখাচ্ছেন। হ্যাঁ, এই ব্যাপারগুলো তার কাছ থেকে আমাদের শেখার আছে। এবং তার বাসায় যিনিই যেতেন তাকেই তিনি কিন্তু দোরগোড়া পর্যন্ত এসে বিদায় দিতেন। তো তার বিনয়ের এই যে ইয়েটা, তার যে অভ্যাসটা, এটা নিয়ে আমি আর একটু করতে চাই। প্রথমত এটার সাথে আমি আমার আন্ডারস্ট্যান্ডিংটাও একটু যোগ করতে চাই। আমি লিডারশিপ নিয়ে যখন ঘাটাঘাটি করেছি, বিশেষ করে জন সি ম্যাক্সওয়েলের ওই যে লেভেল 5 লিডারশিপস, মানে লিডারদের এরকম 5টা স্তর চিন্তা করা হয়। লেভেল 5 মানে সর্বোচ্চ লিডার্স। তো যে গবেষণাগুলো হয়েছে লেভেল 5 লিডার্সদের মধ্যে কমন কি, কারণ এক একজনের তো লিডারশিপ স্টাইল ডিফারেন্ট, এক একজনের এক এক রকম বৈশিষ্ট্য, বাট হোয়াট আর দ্য কমন ট্রেটস যেটা তাদেরকে ওরকম বড় লিডার বানায়? খুব ইন্টারেস্টিংলি সবচেয়ে কমন ট্রেট ছিল বিনয়। আমি যখন এটা প্রথম পড়ি বেশ কয়েক বছর আগে, আমি খুব সারপ্রাইজড হই, কারণ লিডার শব্দটার সাথে ইন জেনারেল আমরা বিনয় শব্দটাকে চিন্তা করি না। লিডার মানে একটু টাফ হবে, এই হবে সেই হবে। আর বিনয় বলতে আমরা মনে করি একটু মিনমিন করে কথা বলবে, নিচু হয়ে কুজো হয়ে থাকবে, এরকম একটা জিনিস আমরা মনে করি। যে এপিজে আব্দুল কালাম কিন্তু লেভেল 5 লিডার্সের মধ্যেই পড়েন, এবং সেটা খুব কমন ভাবে ওই থিওরির সাথে মিলে যায় তার বিনয়। বাট লট অফ পিপল যেটা নিয়ে কনফিউজড থাকেন, তারা মনে করেন যে বিনয় তো মানে ভাই কথা বলতে হবে মিনমিন করে, কাউকে অর্ডার ঠিক মতো দেওয়া যাবে না, সো বিনয়ী হলে আমি লিডার আবার কিভাবে হব? তো এই জায়গাটা এই বইয়ের আন্ডারস্ট্যান্ডিং থেকে হোক অথবা ওনার সম্পর্কে যা আপনি পড়েছেন সেখান থেকে আপনার কি মনে হয় যে ওখানকার আসলে ইয়েটা কি, মূল রহস্যটা কি? দেখুন, উনি ব্যক্তি জীবনে খুবই বিনয়ী ছিলেন, কিন্তু সেই মানুষটি কিন্তু আবার খুবই কঠিন ছিলেন। আমরা একটা জিনিস ভুল ভাবি, যেটা আপনি বললেন যে বিনয়ী মানুষ মানে খুব নরম টাইপের হন, লুতুর পুতুর টাইপের হন, তারা যে যেটা বলে সেটা মেনে নেন। কিন্তু বিনয়ী মানুষ কিন্তু নীতিতে অবিচল থাকতে পারেন, এরকম অনেক উদাহরণ আছে। আমি বিনয়ী তার মানে এই না যে আমার কাছে কেউ একটা অন্যায় সুবিধা চাইলো আমি সাথে সাথে খুব ভদ্রতা করে তা দিয়ে দিলাম, তা না। কিন্তু এপিজে কালাম ব্যক্তি জীবনে তার নীতির সাথে কোনোদিন আপোষ করেননি। তিনি এমনকি ইন্ডিয়ান প্রেসিডেন্ট হওয়ার পরও তিনি কোনোদিন আপোষ করেননি। তিনি কত কত ছোট ব্যাপারে কত কঠিন ছিলেন। ছোট্ট একটি উদাহরণ দিই, সেটি হচ্ছে প্রেসিডেন্ট হওয়ার পর তাকে যখন প্রথম বলা হলো, তখন বলা হলো যে স্যার আপনাকে তো একটু পরে প্রধানমন্ত্রী ফোন করবেন, আপনাকে প্রেসিডেন্ট হওয়ার জন্যে তৈরি থাকতে বলা হয়েছে, আপনি কি তৈরি? এপিজে কালামের একটি বৈশিষ্ট্য ছিল, উনি কখনোই বলতেন না আই এম আনপ্রিপেয়ার্ড। সারা জীবন একদম ছোটবেলা থেকে আপনি যখনই বলতেন যে কালাম আর ইউ রেডি, উনি আই এম রেডি। ওনার বাবা যদি বলতেন যে কালাম ভোর 3টার সময় উঠে, এখন ওনারা নামাজ পড়ে বেরোবেন, উনি তো বাবার সাথে কিছু কাজ করতেন, নারকেল বাগানে যেতেন, পরে পত্রিকা বিক্রি করতেন। 3টার সময় বাবা যখন ডাক দিতেন যে কালাম রেডি, উনি রেডি, উনি সারা জীবন রেডি। তো ওনাকে যখন বলা হলো, উনি বললেন ইয়েস আই এম রেডি, খুব ইজিলি। তখন বললেন স্যার যদি কিছু মনে না করেন, দুটো শর্ত ছিল। দুটো শর্ত না, দুটো অনুরোধ আপনাকে প্রধানমন্ত্রী করেছেন প্রেসিডেন্ট হওয়ার জন্য, আপনাকে এই দুটো রিকোয়েস্ট যদি আপনি একটু রাখেন। কি বলেন? 1 নম্বর হচ্ছে স্যার আপনাকে তো অনেক রাষ্ট্রীয় অনুষ্ঠানে যেতে হবে, আপনি যদি একটু স্যুট পরেন।
স্যুট বা প্রিন্স কোট যদি পরেন, কারণ উনি তো খুব সাধারণ চলাফেরা করতেন, একটু গ্যাবার্ডিনের প্যান্ট এগুলো এই জাতীয় কাপড় চোপড় পরতেন। উনি বলি ঠিক আছে আমি কখনো পরি রে, বাট তোমাদের যেহেতু রাষ্ট্রপতির ব্যাপার, তোমার অনুষ্ঠানে যেতে হবে, আমি পরবো, তবে এখানে এই যে বোতামের যে ইয়েটা ডিজাইন সেটা আমি করে দেবো, আমার গলা বন্ধ থাকতে পারবে না। ওনার দেখবেন ওনার প্রিন্স কোটের এখানে বোতাম থাকে, ওনার কিন্তু এখানে এই জায়গাটা ওপেন। বলে স্যার আরেকটা কথা ছিল। বলছে কি? সেটা হচ্ছে যদি স্যার আপনি একটু আপনার চুলটা কাটেন, তাহলে আফটার স্যার প্রেসিডেন্ট, আপনি তো প্রেসিডেন্ট হবেন, চুলটা যদি আপনি যদি চুলটা ছোট করেন। তখন উনি বললেন সরি, আই রিফিউজ ইউর প্রপোজাল, আই ডোন্ট ওয়ান্ট টু বি ইন্ডিয়ান প্রেসিডেন্ট স্যাক্রিফাইসিং মাই হেয়ার স্টাইল। তাহলে চিন্তা করতে পারেন কি পরিমাণ শক্ত ছিলেন। আমার মনে হয় আমি বোঝাতে পেরেছি। জি জি, থ্যাংক ইউ। আমি আরেকটা প্রশ্নে যাচ্ছিলাম, মানে আপনি যার বলছিলেন এই যে তার নরম, মানে বিনয়ী বলতে আসলে আমি বুঝি যে অহংকার না করাটা, অহংকার না থাকা, এটা হলে তাহলে আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়। ভার্সেস আবার একই সাথে নীতির অটল হওয়াটা, সিমিলার জিনিস কিন্তু আমরা পাই যে তার জন্য যে দুইটা বিশেষণ সবচেয়ে কমন, একটা মিসাইল ম্যান, একটা হচ্ছে পিপলস প্রেসিডেন্ট। সো এইখানেও কিন্তু দেখা যায় দ্বন্দ্বটা এরকম লাগে, কারণ মিসাইল শব্দটার সাথে কিন্তু আমরা ধ্বংসযোগ্য, যুদ্ধ, মানে খুবই অ্যাগ্রেসিভ একটা জিনিস পাই। আবার পিপলস প্রেসিডেন্ট, যে জনগণের রাষ্ট্রপতি, মানে বোঝা যাচ্ছে খুব সফট অ্যান্ড কাইন্ড অ্যান্ড সামথিং, জনগণ তাকে ভালোবাসে, একদিকে যুদ্ধের অস্ত্র, একদিকে ভালোবাসা, ওখানেও একটা দ্বৈততা। তো এপিজে আব্দুল কালামের যে টোটাল লাইফটা, এখানে কি সব জায়গাটাই এরকম দ্বৈততার সমন্বয়? একটা কন্ট্রাডিকশন আমাদের দৃষ্টিতে আছে, বা হয়তো আমার এবং আপনার দৃষ্টিতে আছে, কিন্তু এটা আবার ভারতীয়দের মধ্যে নাই। একদম ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, এ ব্যাপারে কালাম সাহেবের স্পষ্ট কথা হচ্ছে, আমি যে দেশেই জন্মাতাম সে দেশেই যদি আমি একই পজিশনে থাকতাম, সে দেশের সুরক্ষা নিশ্চিত করার জন্য আমি সর্বোচ্চ কাজ করতাম। আমি আমার দেশকে সুরক্ষা দেওয়ার জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, বিশ্বাস করে আমার মাতৃভূমি আমাকে দায়িত্ব দিয়েছিল মিসাইল নিরাপত্তা তৈরি করা, আমি সেটা করেছি। এটা আমার মাতৃভূমিটা, কল অফ মাদার বলা যায়, আমি এটা পালন করেছি। এটা যদি আমি অন্য কোনো দেশে হতো সেখানেও করতাম, তাই না? এটা যদি ওই দৃষ্টিভঙ্গিতে দেখেন, ওনার মাতৃভূমিকে সুরক্ষিত রাখার ওনার অধিকার আছে। আবার আমাদের ভালো নাও লাগতে পারে, আমার নিজেরও মনে হয় উনি কেন যুদ্ধাস্ত্র তৈরি করলেন। মাঝে মধ্যে বলে এত চমৎকার একজন মানুষ, যুদ্ধাস্ত্রটা তৈরি না করলে কি হতো না? কিন্তু না, উনি বললেন যে আমাকে যখন বলা হলো আমাকে অগ্নি 1 অগ্নি 2 তৈরি করতে হবে, আমি সর্বোচ্চ শক্তি নিয়ে লাগলাম যে আমাকে এটা করতেই হবে, আমার দেশকে প্রোটেক্ট করতে হবে। আপনি যদি তার দেশপ্রেমের দিক থেকে বিবেচনা করেন তাহলে কিন্তু তিনি সঠিক। ঠিক আছে, আবার এইটাও বুঝতে হবে, আমরা অনেকেই জানি না, আমরা এপিজে কালামকে মনে করি শুধুমাত্র তিনি মিসাইল তৈরি করেছেন, না ওটা যেহেতু পরিচিত, কিন্তু তার আরো কিছু খুব মানবহিতকর আবিষ্কার আছে। যেমন উনি একদিন একটা হসপিটালে গেলেন, হসপিটালে গিয়ে দেখলেন যে পঙ্গু ছেলে মেয়েদের, বাচ্চাদের যে নকল পা যেটা লাগানো হয় সেটার ওজন অনেক, ওরা হাঁটতে পারে না, এক একটার ওজন 2.5 বা 3 কেজির মতো, ওটার জন্য ওরা হাঁটতে পারে না। তখন কিন্তু উনি ওনার এই যে ওদের ডিফেন্স প্রজেক্ট যেটা, সেটা থেকেই কিন্তু বাই প্রোডাক্ট হিসেবে ফাইবারের খুব অল্প ওজনের নকল পা তৈরি করেন এই বাচ্চাগুলোর জন্য, যেগুলো ওখানে লক্ষ লক্ষ বাচ্চা ইউজ করছে। তার কিন্তু এই জাতীয় আইডিয়াও আছে, কিন্তু এগুলি আসলে খুব বেশি প্রকাশ্যে আসে না কেন, এগুলি আসলে অত বেশি লাইমলাইটেড না। এখন যেটা আপনি বললেন যে আবার উনি জনগণের প্রেসিডেন্ট, তবে ওটাই ওনার সত্যিকারের পরিচয়, উনি আসলে জনগণের মানুষ ছিলেন, এবং জনগণের মানুষ ছিলেন বলে তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি তার জনগণকে রক্ষার জন্য মিসাইল তৈরির মতো একটু অপ্রিয় কাজে যুক্ত হয়েছিলেন। ধরেন যদি হলো মানে মিসাইল টেকনোলজি যেটা, সেটা তো এক ধরনের হতে পারে যে ডিফেন্সের জিনিস, আর একটা হচ্ছে অফেন্সের জিনিস। তো মিসাইলকে আমরা মোস্টলি অফেন্সের জিনিস হিসেবে জানি, যদিও অনেক মিসাইল আবার ডিফেন্সের জন্য ইউজ হয়। তো এপিজে আব্দুল কালাম যদি দেখেন তার জীবদ্দশায় যে তার দেশ আগ্রাসন করছে, তাহলে কি উনি অনুতপ্ত হতেন এই মিসাইল বানানোর জন্য? ওনার
এই জিনিসটা ওনার কোনো জীবনীতে কিন্তু ক্লিয়ার না, মানে উনি এ ব্যাপারে কোনো বক্তব্য দিয়ে যান নাই যে তার দেশ যদি আগ্রাসী হতো তিনি প্রতিবাদ করতেন কিনা। হ্যাঁ, এ ব্যাপারে উনি কোনো স্পষ্ট কথা কোথাও বলে যান নাই, তাই আসলে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না। তবে তার লেখা বই এবং তাকে নিয়ে লেখা বই বলে আমার যেটা মনে হয়েছে, এবং তিনি এই সমস্ত তার এই সমস্ত ইনভলভমেন্ট নিয়ে তার যে অনুভূতিগুলো শেয়ার করেছেন, সবচেয়ে বড় কথা তাকে নিয়ে তার সহকর্মী যারা তাকে খুব অপছন্দ করতেন, তাকে নিয়ে খুব জেলাস করতেন। আমরা কিন্তু মনে করি যে এপিজে কালাম অজাত শত্রু, তা না, কিন্তু তাকে নিয়ে অনেক সমালোচনা তার বন্ধুরাই করেছেন তাকে, এবং তাকে কিন্তু এক পর্যায়ে যে ইন্ডিয়ান, যেটা আমরা জানি যে ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যে পদটার চেয়ারম্যান পদ থেকে কিন্তু তাকে একদিনের নোটিশে বের করে দেওয়া হয়েছে। আচ্ছা, যেখানে তিনি সারা জীবন আত্মনিবেদন করেছেন। তার শত্রুদের কথা যদি পর্যালোচনা করেন, রাজনৈতিক নেতৃত্বের সাথে তার যে মতানৈক্য যদি বিবেচনা করেন, এবং তার যদি ওন ফিলিং বিবেচনা করেন, আমার কেন জানি মনে হয় যে তার দেশ যদি অন্যায়ভাবে আগ্রাসী ভূমিকা নিতে দেখতেন, তিনি তা সমর্থন করতেন না। কারণ তিনি তা বারবার বলেছেন যে আমার ইনভলভমেন্ট যে ইন্ডিয়ান ডিফেন্সের সাথে হচ্ছে শত্রুকে প্রতিহত করা। উনি ওইভাবেই চিন্তা করেছেন। আমার কেন জানি মনে হয়, আমার ভুল ধারণা হতে পারে, যে ওনার যে খুবই আপেক্ষিক, এটা আসলে আমরা সিদ্ধান্ত দিতে পারি। তবে তার যে ব্যক্তিত্ব, আমার মনে হয় যে তিনি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতেন। তো আমি এখন একটু বইয়ের নামের এই জায়গাটাতেই যেতে চাই। আরো লেসন আপনি শেয়ার করবেন আপনার মতো করে, সমস্যা নাই। এই যে হোয়াট ক্যান আই গিভ, আমি একটা বই পড়েছিলাম বেশ কয়েক বছর আগে, গো গিভার্স। তো আমাদের বিজনেস ওয়ার্ল্ডে বিশেষ করে, আমার অবশ্য পড়া হয় নাই বইটা। হ্যাঁ, বিজনেস ওয়ার্ল্ডে বিশেষ করে সেলস এর পিপলরা দেখে নিয়ে যখন কাজ করা হয়, তখন একটা টার্ম খুব প্রচলিত, এটা হলো গো গেটার, মানে যাও আর কিছু একটা আদায় করে নিয়ে আসো। তো উনি গো গেটার নাম না দিয়ে উল্টা নামটা দিয়েছেন গো গিভার, তুমি যাও আর কিছু একটা দিয়ে আসো। তো ওই বইটা আমার ধ্যান ধারণাতে অনেকগুলো চেঞ্জ এনে দিয়েছিল, মানে গিভিং এর পাওয়ার। সো এই বইটা যখন আপনি বললেন যে এটা নিয়ে কথা বলবেন, ওই সেম রেজোনেন্স হলো আমার কাছে, যে এই গিভিং এর যে পাওয়ারটা। সো গিভিং এর একটা পাওয়ার সম্পর্কে যেটা আপনি অলরেডি উল্লেখ করেছেন, যে আমি দেওয়ার মাধ্যমে যে আমার আত্মতৃপ্তি। সো এটা তো অনেকটুকু ধরেন অনুভব করার বিষয়। অনেক ক্ষেত্রে তো মানুষ আরো একটু ম্যাটেরিয়ালিস্টিক অ্যান্সার চায়, তাই না? মানে এটাই এখন তো মানুষের জন্য কি, মানে ইম্যাটেরিয়াল জিনিস তো একটু ফিল করা, ইয়ে করা একটু কঠিন। সো আপনি কি এটাকে আরেকটু ইলাবোরেট করতে চান কিনা, আরো কোনো দর্শন বা দৃষ্টিভঙ্গি যোগ করতে চান কিনা, কেন গিভিং এর এত বড় ব্র্যান্ডিং উনি করেছেন? আসলে ব্যক্তিগতভাবেও আমি মনে করি যে গিভিং এর যে শান্তি, এটা চেয়ে বড় শান্তি আর কিছু নাই। এবং এতে আপনার একজনের মধ্যে যখন দেওয়ার মানসিকতা জন্মাবে, তার দ্বারা কিন্তু একজন মানুষ শুধু উপকৃতই হবে, অপকৃত হবে না। এবং এই একজনকে উপকার করা থেকে যে শুরু, সেটা দিয়ে কিন্তু সমাজ শেষ পর্যন্ত উপকৃত হবে। তার বিনিময়ে কি স্বীকৃতি আমি পেলাম, সেটা আসলে খুব একটা ম্যাটার না, অন্তত পক্ষে আমার মতে। সেটা চিন্তা করে যদি কেউ এগোয়, তাহলে আসলে উনি সেই অর্থে গিভার না, কিন্তু সেই অর্থে গিভার না। তাই যিনি এই ধরনের কাজে আসবেন, তাকে ধরেই নিতে হবে যে আমি আসলে এই বস্তু জগতে এটার জন্য পাবো না, আমি যেখানে পাওয়ার, যার কাছে সব হিসাব আছে, তিনি হিসাব রাখছেন, এবং দয়ার বদলে তিনি দয়া ফিরিয়ে দিবেন। জি, সেটা তো বটেই, সেটা তো আমাদের একটা ম্যাটেরিয়ালিস্টিক আন্ডারস্ট্যান্ডিং এর বাইরের আন্ডারস্ট্যান্ডিং। বাট আমি এই জন্য প্রশ্নটা করতে চাচ্ছিলাম যে মানুষ মনে করতে পারে যে যে গেটার, সে অর্জন করতে 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 সে অনেক বড় কিছু হয়ে যাবে, অ্যাচিভার হবে, আর যে গিভার সে দিতে 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 নিঃস্ব হয়ে যাবে, সে একদম তলে চলে যাবে। বাট হোয়ারএজ এপিজে আব্দুল কালাম ওয়াজেন শুধু অ্যাচিভার না, গ্রেট গ্রেট অ্যাচিভার। হোয়ারএজ উনি গিভিং এর ফিলোসফিতে বিলিভার। তার মানে আমরা তো এখানে কানেক্ট করতে পারি মেবি যে গিভিং, ইভেন ম্যাটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডেও, এই ভোগবাদী সমাজেও গিভিং এর মাধ্যমে আমি অনেক বড় অ্যাচিভার হতে পারি।
এই জায়গাটার কোনো কানেকশন আপনি এটা এখানে উনি নিজেই বলে গেছেন। জি এটা সৃজন পাল ওনাকে কোশ্চেনটা করেছে, এক সেন্স করেছিল একটু ইনডাইরেক্ট ওয়েতে, যে এই যে গিভিং, এটা আমাকে বস্তুগতভাবে কিভাবে লাভবান করবে। তখন উনি বলেছিলেন যে তুমি যখন গিভার হবে, গিভার হতে হলে আগে গেটার হতে হয়, গেটার হতে হলে নলেজেবল হতে হয়, স্মার্ট হতে হয়, স্কিলড হতে হয়। তুমি যে দান করার মতো সক্ষমতা অর্জন করবে, সেটার জন্য তো আগে তোমাকে অ্যাচিভ করতে হবে। সেটা অ্যাচিভ করার সাথে তুমি দান করতে পারবে না। তুমি তো বাবার পকেট থেকে এনে দান করবে না, তুমি তো চুরি করে দান করবে না। আজকে যে বিল গেটস এত কোটি টাকা দান করে, ওয়ারেন বাফেট যে এত কোটি টাকা দান করে, তারা তাকে অর্জন করেছে। সে অর্জন করার জন্য তাদেরকে সক্ষমতা অর্জন করতে হয়েছে। তার মানে এপিজে কালামের কথা হচ্ছে, তুমি যদি গিভার হতে চাও, আগে তোমাকে অ্যাচিভার হতে হবে। অ্যাচিভার হতে হলে তোমাকে নলেজেবল হতে হবে, তোমাকে স্কিল হতে হবে, তোমার একাডেমিক রেজাল্ট ভালো লাগবে এবং তোমার লেগে থাকার সক্ষমতা লাগবে। হ্যাঁ, তার মানে গিভার হওয়াটা হচ্ছে আসলে সফলতার পরের ধাপ। হ্যাঁ, মানে এটা অ্যাকচুয়ালি খুব সহজে বলা যেতে পারে বোধহয়। এইভাবে আপনার কথা থেকে একটু ইনফার করি যে আমার তেমন কিছুই নাই, আমি দিলাম দিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম, তাতে আমি ওয়ান টাইম গিভ, আমি তো পারপিচুয়াল গিভিং হইতে হলে পারপিচুয়াল অর্জন করতে হবে, কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে এটাকে, এই মেশিনকে চালু রাখার জন্য আমাকে অ্যাচিভমেন্টের মধ্যে দিয়ে যেতে হবে, রাইট? আচ্ছা, এবং উনি এটাও বলেছেন, তুমি গিভার হওয়ার টার্গেট নাও, তুমি অবশ্যই অ্যাচিভার হয়ে যাব। হ্যাঁ, কারণ ওটা একটা বড় মোটিভেশন, আমি দিতে চাই, রাইট? তো আমি এই বইয়ের আরেকটা যেটা পার্সপেক্টিভ দেখলাম একটু, যে সেটা হলো যে, বা এমনি তো বলা যায় যে স্পিরিচুয়ালিটির যে বিষয়টা, আলাদা একটা চ্যাপ্টার আছে বইতে, যে এবং বিজ্ঞান। তো অনেক সময় আমরা বিজ্ঞান এবং আধ্যাত্মিকতা দুই জিনিসটাকে একটু সেপারেট ভাবে দেখি, আলাদা করে রাখি। তো সেই জায়গাটা একটা অসাধারণ সমন্বয় আমরা ওনার মধ্যে দেখি। এপিজে কালাম কিন্তু ধর্ম এবং বিজ্ঞানকে আসলে সম্পূর্ণ আলাদাভাবে কম্পার্টমেন্টালাইজ করতেন না। তিনি মনে করতেন দুটো একসাথে চলতে পারে এবং চলতে পারলে পৃথিবীর জন্য ভালো। এই বইতে ওনার সম্পর্কে, ওনার এই বিশ্বাসটা নিয়ে লেখক বলছেন, ডক্টর কালাম ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, দিস ইজ ইনডিসপিউটেবল, বাট হি অলসো কনভিন্সড দ্যাট ফ্যাক্ট অ্যান্ড ফেথ ক্যান টুগেদার ক্রিয়েট এ বেটার প্ল্যানেট। যে যদি ফেথ এবং সায়েন্স একসাথে থাকে, তাহলে পৃথিবী আরো সুন্দর হবে। এবং তিনি বলতেন যে বিজ্ঞানেরও ফোকাস হচ্ছে সত্য আবিষ্কার করা, ধর্মেরও ফোকাস হচ্ছে সত্য আবিষ্কার করা, দুটোর মধ্যে বিবাদ নেই। এবং আরো একটি মজার ব্যাপার আছে, যে অনেকে প্রশ্ন করেন, বা অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে, এপিজে কালাম কি পারফর্মার ছিলেন? তিনি তো ধর্মে মুসলমান ছিলেন, তিনি কি এটা কিন্তু অনেক পাঠকের প্রশ্ন, অনেক মানুষের প্র্যাকটিসিং ছিলেন কিনা। এই বইটা না, আরেকটা বই আছে, সেটা হচ্ছে আপনি ইন্টারনেটে গেলে দেখবেন, সেটা হচ্ছে কালাম দ্য আনটোল্ড স্টোরি। বইটা লিখেছেন আর কে প্রসাদ, তিনিও কালাম সাহেবের আরেকজন সহকারী ছিলেন। উনি লিখেছেন, আর কে প্রসাদ এবং সৃজন পাল, উনি কিন্তু আমৃত্যু ওনাদের সাথে ছিলেন, উনি মারা যাওয়ার দিন পর্যন্ত ওনার ব্যক্তিগত সহকারী ছিলেন। উনি লিখেছেন যে উনি বলছেন যে আমরা এপিজে কালামকে ধার্মিক হিসেবে পেয়েছি, তবে খুবই প্রাইভেটলি। উনি ধর্মটাকে পাবলিকলি আনতেন না, কিন্তু উনি রুমের মধ্যে 5 টাইমস কিন্তু উনি রিচুয়াল অনুযায়ী ইবাদত করতেন। এবং তার ভাই জয়নুল আবেদিন, আমি যদি ভুল না করি নামটা, উনি তাকে একটি ছোট্ট কোরআন শরীফ দিয়েছিলেন। শেষ জীবনে এটি সবসময় তার সাথে থাকত। এবং তিনি সৃজন পালের সাথে যতবার আলাপ হয়েছে, আর কে প্রসাদের সাথে যতবার আলাপ হয়েছে, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন যে আমি অসম্ভব অসাম্প্রদায়িক, কিন্তু আমি আমার ধর্মকে আমি ধারণ করি। তবে সেটা উনি কখনো পাবলিক লাইফের অংশ করেননি, যে কোনো কারণে। এবং তিনি সবসময় বলতেন, এবং তার প্রচুর লেখালেখিও তিনি করেছেন, যে ফেইথ এবং রিলিজিয়ন দুটোর মধ্যে, ফেইথ অ্যান্ড সায়েন্স দুটো একসাথে চলতে পারে, দুটো একসাথে চললেই বরং পৃথিবীর জন্য ভালো, সভ্যতার জন্য ভালো। এটা কিন্তু আইনস্টাইনও বলেছেন।
সম্ভবত 1952 সালে 50 দশকে উনি একটি ভাষণে স্পিরিচুয়ালিটি নিয়ে কথা বলেছিলেন ইউরোপের কোনো একটি শহরে, আমি পরে আপনাকে কনফার্ম করতে পারবো। সেখানেও কিন্তু মানে উনি কিন্তু এটাই বলেছেন যে স্পিরিচুয়ালিটি এবং রিলিজিয়ন দুটোরই ফোকাস হচ্ছে ট্রুথ, সো দুটো একসাথে চলতে পারে। তো কালামের বিশ্বাস, ব্যক্তিগত বিশ্বাস ছিল এরকম। তাহলে গ্লোবালি ধরেন আমরা যে এরকম একটা ধারণা দেখি যেন যে যদি ধর্মপরায়ণ হতে হয় তাহলে বিজ্ঞান ছেড়ে দিতে হবে, আর বিজ্ঞান ধরতে গেলে ধর্ম ছেড়ে দিতে হবে। সো এই ব্র্যান্ডিংটা আসলে কেন, আপনার কি মনে হয়, বা এই বিষয়ে উনি কোনো কমেন্ট করেছেন কিনা? ওনার কমেন্ট তো আসলে বোঝা যায় ছেড়ে দিতে হবে না, কারণ দুটো একসাথে চলতে পারে। এবং না, ওটা তো ওনার কমেন্ট, বাট ওই যে এই যে সংঘাত তৈরি করার একটা যে প্রবণতা, ওইটা কেন, ওইটার কোনো আন্ডারস্ট্যান্ডিং বা অ্যানালাইসিস? কেউ কেউ হয়তো এটাতে বিশ্বাস করতেন, তাদের সংখ্যা কম না, তারা এটা বলেছেন। তবে পৃথিবীর অনেক বিজ্ঞানী আছেন এপিজে কালামের মতো যারা দুটোই পারফর্ম করেন, যারা প্র্যাকটিসিং, তাদের ধর্ম প্র্যাকটিস করেন, বিজ্ঞান চর্চাও করেন। মিডিয়া হয়তো কোনটাকে বেশি করে প্রেজেন্ট করে। আবার আমাদের এখানে কখনো কখনো এই দুটোকে শত্রু বানানোরও তৈরি করা হয়েছে, শত্রু বানানোরও চেষ্টা করা হয়েছে। কারণ দুটো গুরুত্বপূর্ণ বিষয় যদি একসাথে মিক্স হয়ে সত্য আবিষ্কারে মনোযোগী হয় তাহলে সেটা তো অনেক বড় শক্তির পরিণত হয়, তাই না? আপনি খুব বড় বড় ডাক্তাররাও তো এক ধরনের বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী। আপনি খেয়াল করে দেখেন, আপনি খুব বড় বড় চিকিৎসকরা কিন্তু দে আর ভেরি মাচ প্র্যাকটিসিং, তাই না? তাদের যে যে ধর্ম আছে, তাই না? তো এপিজে কালাম এটার মধ্যে কোনো বিরোধ দেখতেন না, পৃথিবীর অনেক মানুষ দেখতেন না। আমরা খুব সাধারণ মানুষ, আমরা দেখি, কারণ যেহেতু আমাদের জ্ঞানের সীমাবদ্ধতা আছে। ওনারা আমাদের এই সীমাবদ্ধতার স্তরটুকু পার হয়ে অনেক উপরে চলে গেছে, তাই ওনারা দেখতেন না। জি। তো আমরা অলরেডি কয়েকটা পয়েন্ট কভার করেছি, যুবকে মানে তারুণ্যের শক্তি, তার বিনয়ের কনসেপ্ট, তার গিভিং এর কনসেপ্ট, তার মানে মিসাইল ম্যান ভার্সেস পিপলস প্রেসিডেন্ট, এবং সেই সাথে মাত্র আমরা রিলিজিয়ান, স্পিরিচুয়ালিটি উইথ সায়েন্স ভার্সেস। এর বাইরে আর যদি একটা বা দুইটা লেসন আবুল কালামের থেকে, আব্দুল কালামের আন্ডারস্ট্যান্ডিং থেকে আমরা পেতে চাই, সেটা হচ্ছে, আমি ধরেই নিচ্ছি যে আমাদের আপনার রকমারির এই অনুষ্ঠানের যারা দেখেন তাদের উল্লেখযোগ্য একটি অংশ তরুণ। জি, আমি ধরে নিচ্ছি, মানে প্রেজেন্ট ট্রেন্ড অনুযায়ী তাদের জন্য একটি চমৎকার কথা এপিজে কালাম বলে গেছেন। এপিজে কালাম বলেছেন সৃজন পালকে, ঠিক আছে? সৃজন পালের সাথে তার প্রথম পরিচয় যখন সৃজন পালের উনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট আহমেদাবাদে ক্লাস নিতে আসে। সৃজন পাল ওয়াজ হিজ স্টুডেন্ট। সৃজন পাল 2009 সালে তার গ্রাজুয়েশন শেষ করলেন, অ্যান্ড উনি সেই বছর হি স্টুড ফার্স্ট, এবং একই সাথে তিনি সেই কলেজের সবচেয়ে মানে কম্বাইন্ড পারফরমেন্স, একাডেমিক, খেলাধুলা, স্পোর্টস, কালচারাল সব মিলে কম্বাইন্ড পারফরমেন্সের জন্য গোল্ড মেডেল পেয়েছিলেন। উনি একটা চিঠি দিয়ে, মেইল দিয়ে এটা এপিজে কালামকে বলেছিলেন যে আমি প্রথম হয়েছি এবং একই সাথে আমি গোল্ড মেডেল জিতেছি, আমি কি এগুলো আপনাকে দেখাতে আনতে পারি? কালাম সাহেব তাকে তার দিল্লির বাসায় আমন্ত্রণ জানালেন। জানানোর পরে সৃজন পাল তাকে সার্টিফিকেটটা দিলেন, স্বর্ণ পদকটা দিলেন। উনি সার্টিফিকেটটা দেখলেন, স্বর্ণের গোল্ড মেডেলটা অনেকক্ষণ দেখলেন, দেখার পরে বললেন, তার মানে তোমার রেজাল্ট খুব ভালো? যে হ্যাঁ, জি স্যার। তার মানে তোমার খেলাধুলা, কালচারাল পারফরমেন্স, স্পোর্টস পারফরমেন্স সবই ভালো? জি, জি স্যার, ভালো স্যার। তুমি গোল্ড মেডেল পেয়েছো? জি, জি স্যার। আই কনগ্রাচুলেট ইউ, বাট তুমি কি জানো মেডেলস কাম উইথ রেসপন্সিবিলিটি? এই মেডেলটা যে তোমাকে দেওয়া হলো, এভরি মেডেল কামস উইথ সাম রেসপন্সিবিলিটি, রাইট? সে দায়িত্বটা কি জানো? এই যে তোমার অনন্য সাধারণ শিক্ষাগত কৃতিত্ব, তোমার অনন্য সাধারণ সাংস্কৃতিক কৃতিত্ব, তোমার অনন্য সাধারণ ক্রীড়া জগতের কৃতিত্ব, সব মিলে তুমি যে বেস্ট অফ দ্য বেস্ট হলে, এই যে মেডেল পেলে, এটা রেসপন্সিবিলিটি আছে। হোয়াট ইজ দ্য রেসপন্সিবিলিটি? রেসপন্সিবিলিটি হচ্ছে এই মেডেলের ওজন তোমাকে বইতে হবে,
সেই ওজন বওয়াটা এত ওজনদার কেন? কারণ হচ্ছে এই মেডেলের রেসপন্সিবিলিটি হচ্ছে তোমাকে এখন ফিরিয়ে দিতে হবে তোমার সমাজকে, দেশকে, পৃথিবীকে। এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি। ঠিক সেই মুহূর্তে উনি কিন্তু বোস্টন কনসালটেন্সি গ্রুপের চাকরির অফার ওনার পকেটে ছিল, যেটা উনি দেখাবেন ভাবছিলেন। সেই মুহূর্তে উনি সিদ্ধান্ত নেন যে আমি ওই চাকরি করব না। এবং তখন তিনি প্রথম বলেন যে আমি কি আপনার সাথে ইন্টার্ন করতে পারি 2 সপ্তাহ? তখন উনি প্রথম 2 সপ্তাহ ইন্টার্ন করলেন, তারপরে বললেন যে আমি কি বাকি জীবন আপনার সাথে কাটাতে পারি? ঠিক আছে, তুমি কাটাও। এবং দিস জেন্টলম্যান, ইয়াং ম্যান, তার বন্ধুরা যখন হিউজ $1 মিলিয়ন চাকরি করছে পৃথিবীর, মানে পারে না পৃথিবীর বিভিন্ন জায়গায়, নট অনলি ইন দ্য ফর্ম অফ স্যালারি, স্টক এন্ড আদার পার্কস, $1 মিলিয়ন, তখন উনি কিন্তু সেই 20-25 হাজার রুপি দিয়ে কালামের সাথে রয়ে গেছেন। উনি মারা যাওয়ার পরে উনি অন্য জায়গায় গেছেন, সেই বোস্টন কনসালটেন্সি গ্রুপে গেছেন, তারপর আবার কালামের নামে লাইব্রেরি করছেন সারা ইন্ডিয়াতে। দ্যাট ইজ ডিফারেন্ট স্টোরি। কিন্তু এই যে ভদ্রলোক উনি বললেন যে মেডেলস কাম উইথ রেসপন্সিবিলিটি, এনি অ্যাচিভমেন্ট কামস উইথ রেসপন্সিবিলিটি, এটা কিন্তু আমরা ভুলে যাই। আমরা যখন একটা ভালো কিছু অর্জন করি, মনে করি যে এখন শুধু আমি পেতে থাকবো, এই অর্জনটা ইউজ করে করে এই অর্জনটা আমি সেল করব এবং আমি নিজের তরিক্কি ঘটাবো। এটা কিন্তু ভুল। এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হয়েছে। না, অসাধারণ। আমি এখন একটু লাস্টের দিকে যেতে চাই, যে জায়গাটাতে, সেটা হলো যে এই বইয়ের যে লেসনসগুলো আমরা কিছু আলোচনা করেছি, আরো অনেক লেসন আছে, বাট এইটার আপনার জীবনে প্রভাব, আপনার ধরেন এই যে 3টা রোল, একটা তো সরকারি একটা অনেক বড় দায়িত্ব, সেই সাথে আপনার লেখক সত্তার সাথে আবার আপনার সামাজিক কার্যক্রম, আপনাকে প্রচুর ডিসিশন নিতে হয়, প্রচুর ধরনের চিন্তার মধ্যে দিয়ে যেতে হয়। তো এই বইয়ের লেসনসগুলা আপনার জীবনে কোথায় কোথায় প্রভাব ফেলেছে, ডিসিশন মেকিং এ, অথবা আপনার অ্যাটিটিউডে, অথবা আপনার হ্যাবিটসের ভিতরে? হ্যাবিটসে প্রথম প্রভাব ফেলেছে যে আমি আগে মনে করতাম যে আমার মানে আমি আগে মনে করতাম যে এত কম সময়ে এত কাজ করা সম্ভব না, আমি কখন ঘুমাবো, এত কাজ কখন করব, আমার প্রত্যেকটা কাজ দেখা যেত যে একটু একটু বাধাগ্রস্ত হচ্ছে। এই বইটা পড়ে আমার প্রথম ফিলিং হলো, এই ভদ্রলোক যদি 70 বছরের উপরে বয়সে 3 থেকে 4 ঘন্টা ঘুমিয়ে এত কাজ করতে পারে, এত বই লিখতে পারেন, এত বক্তৃতা রেডি করতে পারে। বক্তৃতা কিরকম বক্তৃতা? উনি কিডনি সংক্রান্ত নেফ্রোলজিস্টদের একটা সম্মেলনে বক্তৃতা দিতে গেছে। সেই সম্মেলনে একজন পিওর স্পেস সায়েন্টিস্ট যে বক্তৃতা দিলেন সেটাকে বলা হয় নেফ্রোলজিস্টদের ওয়ান অফ দ্য বাইবেলস। হ্যাঁ, তাহলে এই ভদ্রলোক যদি এত পরিশ্রম করতে পারেন এই বয়সে, তাহলে আমি পারবো না কেন? আমি হার্ড ওয়ার্ক করা, একদম একটা গুঁড়ো বাণী বলে, একদম ভেতরের একটা ধাক্কা আমি এই বইটা পড়ে পেয়েছি। 2 নম্বর হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এপিজে কালামের স্ট্রেট একটা কথা ছিল যে আমার এই সিদ্ধান্তটি কি অন্য মানুষের উপকার করবে? সেটা যদি না হতো উনি সেই সিদ্ধান্ত নিতেন না। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এটি আমাকে প্রভাবিত করেছে। আর আমার সামাজিক কাজ, সেটা তো আমি বললাম প্রথমেই যে উনি যে বলেছেন যে তুমি কি দিতে পারো, এভরি অ্যাচিভমেন্ট কামস উইথ সাম রেসপন্সিবিলিটি, এটি আমাকে খুব প্রভাবিত করেছে। যার কারণে আমি সমাজকে, রাষ্ট্রকে খুব আমার সীমিত সামর্থ্য আমি দেওয়ার চেষ্টা করছি। কারণ রাষ্ট্র তো আমাকে দিয়েছে, আমি পুরো শিক্ষা জীবন শেষ করেছি অনেকটা, আমি আপনি সবাই রাষ্ট্রের টাকা, আমরা ক টাকা বেতন দিয়েছি, তারপর আমরা সেইখানে ভালো রেজাল্ট করেছি, সেই রেজাল্টের ওজনের কারণে আমরা সমাজে প্রতিষ্ঠিত হয়েছে, আপনিও হয়েছে। তাহলে সে সার্টিফিকেটটা তো আমাকে একটা একই সাথে আমাকে প্রতিষ্ঠা দিয়েছে, আবার একই সাথে আমাকে রেসপন্সিবিলিটি দিয়েছে। আমি সেটা আগে ফিল করতাম, বুঝতাম, কিন্তু এত ক্লিয়ারিটি অফ থিঙ্কিং, থট আমার আসে নাই। সেটা এই বই পড়ে এসেছি। আসলেই তো আমার প্রত্যেকটা সার্টিফিকেট মানে এক একটা রেসপন্সিবিলিটি। এইভাবে প্রভাবিত করেছে। আরো যদি স্পেসিফিক কোনো ঘটনা বলেন, মানে ধরেন একটা নির্দিষ্ট একটা ঘটনা, আপনি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছিলেন, তখন মনে পড়েছে যে না, এপিজে কালাম হলে হয়তো জিনিসটা এইভাবে চিন্তা করতেন না, এরকম কোনো ঘটনা কি মনে পড়ে একদম স্পেসিফিক? না, এটা একটা ঘটনা মনে পড়ে। সেটা হচ্ছে আমার
যে কোনো একজন, আমাদের সরকারি চাকরিতে তো আসলে আমার 30 বছর হয়ে গেল, অনেক ধরনের সহকর্মীর সাথে দেখা হয়েছে। যে কোনো একজন সহকর্মী এক সময় বুঝে হোক না বুঝে হোক আবার একটি ক্ষতি করেছে, অনেক আগের কথা। অনেক বছর পরে এক সময় একটি সার্ভিসে তার ভাগ্য নিয়ন্ত্রণের দায়িত্ব অনেকটা আমার উপরে ছিল, ঠিক আছে। এবং তার ব্যাপারে যখন আমি সিদ্ধান্ত, যখন তার নামটি যখন আসে আর অনেকের সাথে, আমার কাছে দুটো অপশন ছিল। একটা হচ্ছে রিভেঞ্জ নেওয়া, প্রতিশোধ নেওয়া, আর একটা হচ্ছে ভুলে যাওয়া, আরেকটা হচ্ছে ভুলে যাওয়া। সেই সময়টি কিন্তু আমাকে এপিজে কালাম প্রভাবিত করেছেন। আমার জীবনের অনেক আচরণ এপিজে কালাম প্রভাবিত করেছে। সেই সময় আমাকে এপিজে কালামের একটি আচরণ প্রভাবিত করেছে, সেটা হচ্ছে এই যে বললাম ওনাকে ডিআরডিও, যেটা ডিফেন্স ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, যেটা থেকে তাকে একদিন নোটিসে বের করে দেওয়া হয়েছিল, সেটার সাথে জড়িত যে কর্মকর্তাটি, তার ব্যাপারে রাষ্ট্রপতি হিসাবে এই ডিআরডিও থেকে বের করে দেওয়ার কিছুদিন পরে উনি কিন্তু রাষ্ট্রপতি, তার ব্যাপারে তাকে অনেক সিদ্ধান্ত নিতে হয়েছিল। এবং তখন তার সুযোগ এসেছিল, তাকে খুব অপমান করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছিল, মানে আপনাকে এখনই চলে যেতে হবে, এখনই চেয়ারে বসবো, এই টাইপ। সেই লোকটিকে কিন্তু রাষ্ট্রপতি হিসাবে তিনি ডিআরডিওতে কন্টিনিউ করতে দিয়েছিলেন। যখন প্রশ্ন উঠেছে যে তাকে কি রাখা হবে কি হবে না, তখন উনি বলেছিলেন, উনি তখন ভাবলেন যে এই লোকটি কি ডিআরডিওর উপকার করবে, থাকলে কি উপকার হবে নাকি চলে গেলে উপকার হবে। তার ডিসিশন ছিল উনি থাকলে উপকার হবে। লোকটা অবশ্যই স্বার্থপর, কিন্তু ডিআরডিও তার মেধা দিয়ে উপকৃত হবে, এবং তিনি তাকে রেখে দিয়েছিলেন। আমারও মনে হয়েছিল এই ভদ্রলোকের সাথে আমার যাই হোক না কেন, at the end of the day he is a brilliant officer. তাকে এই সুযোগটি দেওয়া হলে রাষ্ট্রের ভালো হবে, এবং তাকে আমি সুযোগটি দিয়েছিলাম, এবং আমি তার প্রতি প্রতিশোধ পরায়ণ হইনি। অন্ততপক্ষে এই শিক্ষাটি আমাকে এই বইটি দিয়েছে। ঠিক এই বইটি না, এপিজে কালামের আরেকটি জীবনী, যেটা আমি বলছিলাম, কালাম দ্য আনটোল্ড স্টোরি, এটা। আর আমি এই সিমিলার কোশ্চেন করতে চাই যে আপনার তো লেখালেখি এ পর্যন্ত, এখন আপনার বইয়ের সংখ্যা কত হলো? 19টি। তো এই 19টি বইয়ের ভিতরে আপনার অনেক রকম চিন্তা ভাবনার প্রতিফলন ওখানে আছে। কোন বইটার ভিতরে আপনি মনে করেন যে এপিজে কালামের যে প্রভাব আপনার উপর আছে, সেটার প্রতিচ্ছবি ওই 19টার মধ্যে কোন বইতে সবচেয়ে বেশি আছে মনে করেন? আমার স্বপ্ন ডানা বইটিতে সবচেয়ে বেশি আছে, এবং রোজাবেল মাতুকে বলছি। আমার এই চিন্তা ভাবনাগুলো সেখানে প্রভাব ফেলেছে বলে আমি মনে করি, যেগুলো যদিও বিশেষ করে স্বপ্ন ডানাতে আমি ওনার চিন্তা ভাবনার আলোকেই আমার চিন্তা ভাবনাগুলো বাচ্চাদের সাথে, ছেলে মেয়েদের সাথে শেয়ার করতে চাই। তার বইয়ের নামের ভিতরে উইংস শব্দটা আছে, আপনি যখন স্বপ্ন ডানা বলছেন, যদি এটা স্বপ্ন আর ওখানে ফায়ার, বাট ডানাটা কমন। জি। আচ্ছা, হতে পারে সাবকনশিয়াসলি ডানা শব্দটা হয়তো স্বপ্ন ডানাতে কিছুটা প্রভাব আছে আমার মনে হয়। অনেকেই খুঁজে পাবেন এপিজে কালামকে ওখানে। আলহামদুলিল্লাহ। আমরা আসলে অ্যাকচুয়ালি খুব এনলাইটিং একটা ডিসকাশনের মধ্যে দিয়ে গেলাম। আই থিংক দর্শকরা এটা খুব এনজয় করবেন। তো দর্শকদের জন্য আমাদের একটা ঘোষণা থাকে, সেটা আমি আবার একটু মনে করিয়ে দিই। দর্শক, আপনারা জানেন যে আমাদের প্রতি এপিসোডের মতো এই এপিসোডেও আমাদের এই পুরো আলোচনা থেকে আপনারা কি বুঝলেন, কি শিখলেন, কি উপলব্ধি করলেন, সেটা আপনারা সুন্দর করে আপনাদের মতো গুছিয়ে কমেন্টে লিখবেন, এবং সেরা অন্তত 3 জনকে আমরা পুরস্কৃত করতে চাই। তো আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আর আমার কোনো প্রশ্ন নাই। ইন জেনারেল সব কিছু মিলিয়ে হোয়াট এভার ইউ লাইক, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যা কিছু বলতে চান। আমি একটি কথাই বলতে চাই, সেটি হচ্ছে আমাদের অনেক না পাওয়ার অতৃপ্তি থাকতে পারে, কিন্তু সব অতৃপ্তির পরেও একটি খুব বড় তৃপ্তি হচ্ছে আমরা আশরাফুল মাখলুকাত, আমরা মানুষ। চাইলে আমাদেরকে আল্লাহ তাআলা তেলাপোকা করে পৃথিবীতে পাঠাতে পারতেন, আরশোলা করে পাঠাতে পারতেন। তা না করে আমাদেরকে মানুষ হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। শুধু এই ঋণই আমরা কোনোদিন শোধ করতে পারবো না। তাই আমরা যাতে মানুষ হয়ে জন্মে পশু হিসাবে মারা না যায়, সেটা যাতে আমরা সবাই নিশ্চিত করি।
ধন্যবাদ। অসাধারণ। ধন্যবাদ, আমার খুব ভালো লেগেছে আপনাদের এখানে এসে। না, না, আমরাও খুবই খুশি আপনাকে পেয়ে। সুপ্রিয় দর্শক, আমাদের এই আলোচনা আশা করি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা যদি মনে করেন যে এই আলোচনা থেকে আপনাদের সত্যিই অনেক কিছু শেখার আছে এবং উপলব্ধি করার আছে এবং মানার আছে, বিশেষ করে নিজের লাইফে ইমপ্লিমেন্ট করার, সেটা আপনারা করবেন ইনশাআল্লাহ এবং বাদবাকিদের সাথেও এই লেসনগুলো শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।